সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাই সুস্পষ্ট করে বলেছেন, ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো জায়গা নেই। অর্থাৎ আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতেই হবে। এই কথা কার কাছে বলেছেন? এই কথা বলেছেন ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান, তার সাথে বৈঠকে। এদিকে আমেরিকা গতকাল যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের বিরুদ্ধে, সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে কি হবে না তা মূলত ডিপেন্ড করছে চীনের উপরে। চীন যদি এই নিষেধাজ্ঞা মেনে চলে তাহলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, আর যদি চীন নিষেধাজ্ঞা না মানে তাহলে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কারণ ইরানের তেলের শতকরা 90% প্রায় শুধু একা চীন কিনে নেয়। এখন এই চীন কি করবে? চীনের পক্ষ থেকে কিন্তু অলরেডি বক্তব্য চলে এসেছে। কি বলেছে চীন? তারা কি মানবে এই নিষেধাজ্ঞা? তারা কি মানবে? এবং মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে মার্কিন প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে বিশ্বের বহু সংখ্যক দেশকে ম্যানেজ করতে হবে আমেরিকাকে। কারণ আমেরিকা তো ইরানের কাছ থেকে তেল কেনে না, অন্যরা কেনে, অন্যদের সাথে বাণিজ্য আছে। সেই সমস্ত দেশকে থামাতে হবে। কারা কারা ইরানের কাছ থেকে তেল কেনে, সেই আলোচনা আজকের এই ভিডিওতে করব। এছাড়া আরও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় থাকবে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার 25শে আগস্ট তেহরান সফরে আসার কথা ছিল, তিনি অলরেডি তেহরান সফর করেছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক হয়েছে। এই বৈঠক কিসের, কি ব্যাপার এবং এর গুরুত্বটা কি, সে বিষয় নিয়েও আমি কথা বলবো। তো দর্শক, এই ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমি প্রথমে কি বলছিলাম, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইয়ের একটা বক্তব্য দিয়ে কথা বলছিলাম। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য বলতে এই যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে আমেরিকার যে যুদ্ধ চললো বা এখনো চলমান, এই যুদ্ধের পরে যে নতুন মধ্যপ্রাচ্য থাকবে, যে নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে, সেই নতুন মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো জায়গা নেই। ইরান বহু আগে থেকেই বলতো যে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো জায়গা থাকবে না। আপনাদের ছোটোখাটো এই ভাই, এই বিশ্লেষক, আমি যে টুকটাক বিশ্লেষণ করি, আমিও বহু আগে থেকেই বলছি যে ভবিষ্যতে ইরান, চীন এবং রাশিয়ার যে বলয় গড়ে উঠবে, সেই বলয়ে তুরস্ক এবং পাকিস্তানের থাকার সম্ভাবনা আছে। এটা 2014-15 সালের দিকে আমি কলাম লিখেছিলাম। আমার আগে বাংলা ভাষায় এই রকম পরিষ্কার করে কোনো কেউ এই কলাম লেখেনি, এবং সম্ভবত ইংরেজিতেও আমি যেভাবে লিখেছি ইংরেজিতেও সেইভাবে লেখেনি। আমি তো বাংলায় লিখেছি, ইংরেজি কলাম যারা লিখেছে তারাও আমার মতো করে একদম সুস্পষ্ট করে ক্যাটাগরিক্যাল কোনো বক্তব্য দেয়নি। আমি এখানে বিশেষ কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এই ফোরকাস্টগুলো আসলে করা যাচ্ছিল অনেকগুলো কারণে। ভেতরে ভেতরে ইরান শক্তিশালী হয়ে উঠছিল, প্রযুক্তিগত দিক দিয়ে অনেক আধুনিক হচ্ছিল, প্লাস মধ্যপ্রাচ্যে তার যে সহযোগী ফোর্সগুলো গড়ে উঠছিল, এগুলোও গুরুত্বপূর্ণ ছিল। এর পাশাপাশি রাশিয়া এবং চীনের ভেতরে একটা তাড়না ছিল যে এককেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে আমেরিকা, এই বিশ্ব ব্যবস্থার বিপরীতে নতুন ধরনের যদি বিশ্ব ব্যবস্থা গড়ে না তোলা যায় তাহলে তারাও আমেরিকার প্রভাবে হারিয়ে যাবে, তারাও ভালো কিছু করতে পারবে না। আর ইরান তো সেই বিপ্লবের পর থেকে মার্কিন বিরোধী বা সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা নিয়ে তো এগিয়ে যাচ্ছিলই। ফলে এই তিনটি দেশের চিন্তা চেতনা অনেকটা মিলে গেল। বিশেষ করে 2010-এর পর থেকে ধীরে ধীরে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, ইরান কেন্দ্রিক, পরমাণু কর্মসূচি কেন্দ্রিক, সেই সব জায়গা থেকে মোটামুটি ধারণা করা যাচ্ছিল যে আস্তে আস্তে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক বাড়ছে এবং এই সম্পর্ক এক পর্যায়ে গিয়ে কৌশলগত সম্পর্কে পরিণত হবে। এক পর্যায়ে এই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে এই তিন দেশকে একটা বলয়ে আনবে এবং তখন
মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য থাকা কঠিন হবে, আমেরিকার পা রাখার জায়গা থাকবে না। আমি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেছি কলামগুলোতে, যে ভবিষ্যতে ইরান, রাশিয়া এবং চীন যদি এক বলয়ে আসতে পারে, তে আমেরিকার পা রাখার জায়গা থাকবে না মধ্যপ্রাচ্যে, এবং সেই বলয়ে থাকবে আরো কারা। আমি তাও বলে দিই, তখন বলেছিলাম যে কাতার থাকতে পারে, সিরিয়া থাকতে পারে, তুরস্ক তো থাকবে, এবং ইরাক থাকবে। সিরিয়া তুরস্কের কারণে হয়তো থাকবে যদি যে শেপ পাচ্ছে, কিন্তু আমার বক্তব্য ছিল বাশার আল আসাদের সিরিয়া। যাই হোক, সেখানে রাজনৈতিক পরিবর্তনের পরে এখন অনেক কিছু ঘটে গেছে, বাট দেখা যাক তুরস্ক, ইসরায়েল, সিরিয়া কেন্দ্রিক যে সমস্ত ঘটনাগুলো এখনো ঘটছে, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আসলে সেখানকার পরিস্থিতি কোন দিকে যায় আমরা অপেক্ষা করি। এই যে মধ্যপ্রাচ্যের যে ভবিষ্যৎ গড়ে উঠতে যাচ্ছে আমেরিকার সাথে যুদ্ধের শেষে, আজ না হোক কাল, কাল না হোক পরশু তো যুদ্ধ শেষ হবেই। যুদ্ধ শেষ হওয়ার পর এখানে আমেরিকার আগের যে মাতব্বরের যে প্রভাব প্রতিপত্তি ছিল, এগুলো থাকবে না। এবং আমি আবারও বলি, থাকবে না এই কারণেই বলতে পারছি যে ইরান তার প্রভাব প্রতিপত্তির সামরিক সক্ষমতা নিয়ে তো বসে আছেই, পাশাপাশি আমেরিকার এই সামরিক শক্তির উপর যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নির্ভর করছে না, তার বড় প্রমাণ আমি আবারও বলি মক্কা চুক্তি। মক্কা চুক্তির মানেই হচ্ছে যে আমেরিকা, তোমার আর দরকার নেই, তোমার নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে সেভ করতে পারেনি, প্লিজ গো, তুমি এখান থেকে যাও, আমরা আমাদের মতো করে দেখি। এবং ইরানের কাছে যে আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের পক্ষ থেকে, এই প্রস্তাব নিয়ে যখন আলোচনায় বসবে ইরান তাদের সাথে, তখন কিন্তু অনেক আলাপ আলোচনা হয়ে যাবে। তখন মধ্যপ্রাচ্যের নতুন একটা রূপ ধারণ করবে এই আলোচনাগুলো যদি ইতিবাচকভাবে এগিয়ে যায়। আর এই মক্কা চুক্তি, আমি আবারও বলি, মক্কা চুক্তি যেটা হয়েছে, এই মক্কা চুক্তি যদি ঠিক স্বাভাবিকভাবে সুন্দরভাবে এগিয়ে যায়, তাহলে এই মক্কা চুক্তিকে কেন্দ্র করে শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ না, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির সমীকরণ পাল্টে যাবে, এবং তার সূত্র ধরে বিশ্বের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এটা অনেক বড় ব্যাপার। তো এই সমস্ত যে বড় বড় পরিবর্তনগুলো ঘটবে, এই বড় বড় পরিবর্তনগুলো ঘটার পেছনে এই ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ, এবং এখানে আমেরিকা আর ইসরায়েলের পরাজয়ের প্রশ্ন। তারা যদি চূড়ান্তভাবে পরাজিত হয়, তারা যদি এখান থেকে চলে যায়, অর্থাৎ আমেরিকা বিশেষ করে, তাহলে একদম সমস্ত সবকিছু পরিকল্পিত উপায়ে দ্রুত ঘটে যাবে। সেই জন্য মহসিন রেজাই বলছেন যে ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো স্থান নেই, সেখানে বরং ইরান আর ইরাক বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হবে, এবং এই দুটো শক্তি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যেমন তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান একটা ত্রিমুখী চুক্তি করলো, ইরাক, ইরান বা আরও কেউ মিলে কিন্তু এরকম চুক্তি করলেও করতে পারে, কিছু বলা যায় না। আর সবাই মিলে যদি মক্কা চুক্তিতে ঢুকে যায় এবং সেটা যদি কার্যকর শক্তিশালী জোট গঠন হয়, তাহলে সেটাই বরং বেশি ভালো হবে। দেখা যাক, আমরা অপেক্ষা করি কি করে তারা। এদিকে আমেরিকার পক্ষ থেকে গতকাল, অর্থাৎ বাংলাদেশ টাইম গতকাল সোমবার, যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের বিরুদ্ধে, আমেরিকা যেভাবে দাবি করছে, তাতে অনেকগুলো ব্যাপার এসে গেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেছেন, তিনি অনেকটা হুমকি দিয়ে বলেছেন যে এখন বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে যে তারাই আমেরিকার পক্ষে নাকি ইরানের পক্ষে, অর্থাৎ হয় আমেরিকাকে বেছে নাও, না হয় ইরানকে বেছে নাও। তার মানে এখন আমেরিকার সামনে একমাত্র প্রধান শক্তি হচ্ছে বা প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইরান। আপনারা কৌশলগত বিষয়টা বুঝতে পারছেন, খেয়াল করছেন কোথায় গেছে? আমেরিকার সামনে এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী ইরান। তোমরা হয় ইরানের পক্ষে, নইলে আমার পক্ষে। এই জায়গাটায় কে কি ভাববে, কে কি করবে, একটা সময় এটা নিয়ে খুব বিব্রত হওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু এখন চীন কোনো বিব্রত বোধ করছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আজকে একদম সুস্পষ্ট করে বলেছে যে আমেরিকা এইভাবে হুমকি ধমকি দিতে পারে না। আমেরিকা এককভাবে, একতরফাভাবে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না, এটা জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনের খেলাপ। ফলে চীন আমেরিকার এই নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য নয়। তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন, চীন তার জাতীয় স্বার্থ এবং তার নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে যে পদক্ষেপ নিতে হয় তাই নেওয়া হবে। তার মানে চীন আমেরিকার এই নিষেধাজ্ঞা মানবে না, একদম সাফ গল্প। এখন এই রকম জায়গা থেকেই আমেরিকার গণমাধ্যমগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞা
কার্যকর হবে তখনই যখন বিশ্বের অন্যান্য দেশ সহযোগিতা করবে, কোঅপারেট করবে এবং এই নিষেধাজ্ঞা ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করবে। তো এখন সেই জায়গায় প্রশ্ন আছে যে কোন কোন দেশ ইরানের কাছ থেকে মূলত তেল কেনে। তাতে একদম সবার আগে চীন। চীনের বিভিন্ন ফ্যাক্টরি, রিফাইনারি কোম্পানিগুলো ইরান থেকে প্রায় 80 থেকে 90% তেল কিনে নেয়। ইরানের কাছ থেকে এই তেল কিনে নেওয়ার ফলে যা হচ্ছে, ইরানের ম্যাক্সিমাম তেল তো বিক্রি হয়ে গেল। আরও তেল কেনে ইরানের কাছ থেকে ভারত। যদিও 2019 সাল থেকে তেল কেনা বন্ধ করেছিল, কিন্তু এই 2026 সালে তারা ঠিকই ইরানের কাছ থেকে তেল কিনেছে। এরপরে শ্যাডো ফ্লিটের মাধ্যমে ইরান বিশেষ করে বিভিন্ন সময় তেল বিক্রি করে থাকে এবং এই শ্যাডো ফ্লিট থেকেও বিভিন্ন দেশ তেল কিনে থাকে। তার ভেতরে চীন প্রধানত তেল কিনে থাকে। চীনের শ্যানডং বন্দরের কাছে ওখানে জাহাজ ভিড়ায় শ্যাডো ফ্লিট, অর্থাৎ তাতে নাম পরিচয় থাকে না এই জাহাজ, এবং ওখান থেকে সরাসরি ডলার হয়তো হাতে হাতেই পেয়ে যায়, যার কারণে ইরানের এই ডলার পেতে ঝামেলা হয় না। যতদূর জানি বা বুঝি যে বিশ্বের বিভিন্ন দেশ, ওই এলাকার বেশ কয়েকটা দেশ ইরানের কাছ থেকে তেল কেনে, আর যদি নাও কেনে, শুধু একা চীন কেনে, সেটাই যথেষ্ট। ফলে ইরানের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞা দিয়ে কোনোভাবেই ঠেকানো যাবে না। সুপ্রিয় দর্শক, আমি আজকের আলোচনার শেষের দিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির তেহরান সফর সম্পর্কে একটু কথা বলি। বদর আল বুসাইদি আগেই ঘোষণা দিয়েছিলেন এবং আজকে তিনি ইরান সফর করেছেন। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে তিনি বৈঠক করেছেন। এই বৈঠকে কী নিয়ে আলাপ হয়েছে একদম পরিষ্কার, পয়েন্ট টু পয়েন্ট না জানা গেলেও মূল আলোচনার বিষয়বস্তু ছিল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা? হরমুজ প্রণালী নিয়ে আলোচনা এই সময় মূলত দুই রকমের। একরকম হচ্ছে যে হরমুজ প্রণালী ব্লকেট দিয়ে রেখেছে আমেরিকা, ইরানের কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরো হতে পারবে না। তাহলে ইরান এই নিষেধাজ্ঞা মানবে কিনা, এটা একটা প্রশ্ন। আর এই ব্লকেটের বিরুদ্ধে ইরান কি করবে, সেটা একটা প্রশ্ন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালীতে ঢোকার এবং বের হওয়ার কয়েকটা রুট আছে, ইরানের কোল দিয়ে, মাঝখান দিয়ে এবং ওমান উপকূল দিয়ে। কারণ ওমান উপকূল দিয়ে যদি আমেরিকা ইসরায়েলের জাহাজ চলাচল করে আর ওমান যদি সেটা ঠেকাতে না পারে, তাহলে তো ইরান এবং ওমান মিললে বহুদিন ধরে যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে কি করা? সেই জায়গায় ইরানকে বৃহত্তর ভূমিকা পালন করতে দেবে কিনা ওমান, সেটা হয়তো আলাপ আলোচনায় আসতে পারে। এছাড়া হরমুজ প্রণালীতে আরও কিছু ব্যাপার আছে, যেমন হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদের কাছ থেকে টোল বা ফি আদায় করতে হবে, এটা ইরানের পরিকল্পনা। তাহলে সেই টোল বা ফি আদায় করা, ওমানের একটা সমর্থন, ওমানের যুক্ত থাকার প্রশ্ন আছে। তারা কিভাবে থাকবে, কিভাবে সহযোগিতা করবে, এটা একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার আছে যে এই যে টোল আদায় হবে, সেই টোল ইরান কত পার্সেন্ট দেবে, ওমান কত পার্সেন্ট দেবে, এর অনেক কিছু ব্যাপার কিন্তু আছে। এই সমস্ত নানা বিষয়ে নিশ্চয়ই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে এবং এরই মধ্যে যেহেতু ইরান এবং ওমানের ভেতরে হরমুজ প্রণালী কেন্দ্রিক চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে, তাহলে সেই চুক্তি কবে থেকে বাস্তবায়ন করা হবে এবং আমেরিকা যে ব্লকেট সৃষ্টি করে রেখেছে, এই জায়গায় যদি আমেরিকার বিরুদ্ধে যদি এই সময় ইরানকে যুদ্ধ করতে হয়, তাহলে ওমানের ভূমিকা কী হবে, অনেক কিছু ব্যাপার আছে। এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে দুই দেশ, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন এই দুই দেশের আলাপ আলোচনা কতটুকু সফল হলো এবং তারা কী ধরনের অবস্থান নিচ্ছে, তার উপরে কিন্তু হরমুজ প্রণালীর অনেক কিছু নির্ভর করছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি আসলে কি হতে যাচ্ছে তা হয়তো আগামী কিছুদিনের ভেতরেই পরিষ্কার হবে। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, চীন ঘোষণা দিয়েছে সুস্পষ্টভাবে যে তারা আমেরিকার নিষেধাজ্ঞা মানবে না। তারা কি তাদের এই অবস্থানে টিকে থাকতে পারবে, নাকি মার্কিন চাপের কাছে তারা একসময় নতি স্বীকার করবে? আর ইরান যে বলছে ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার জায়গা নেই, তার মানে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে, তাড়িয়ে দেবে। ইরান কি আসলে এতটা চাপ সৃষ্টি করতে পারবে মার্কিন সেনাবাহিনীর উপরে, যার কারণে তারা মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বাধ্য হবে? দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।
আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। হাজার ফিলিস্তিনি আর লেবানিজ শিশুকে হত্যার নির্দেশ দেয় যে লোকটা মোসাদ লেলিয়ে দিয়ে অন্য দেশের নেতাদের হত্যা করে উল্লাস করে আছে নেতানিয়াহুই লাইভ টিভিতে বসে নিজের ছেলের প্রাণ বাঁচাতে রীতিমতো কান্না করছেন। দর্শক, ঠিকই শুনেছেন, ইসরায়েলের মিথ বা অহংকার আজ মাটির সাথে মিশে গেছে। যে মোসাদকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা বলে দাবি করা হয়, সে মোসাদের নাকের ডগা দিয়ে ইসরায়েলের দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেঙে একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে ইরান। গত 24 আগস্ট 2026 ইসরায়েলের চ্যানেল 14-এর একটি লাইভ ব্রডকাস্টে সামরিক সংবাদদাতা নোয়াম আমিরের সাথে টেলিফোন সাক্ষাৎকারে যুক্ত হন নেতানিয়াহু। আর সেখানে লাইভ টিভিতে এমন এক গোপন সত্য তিনি ফাঁস করে দিলেন, যা শুনে পুরো ইসরায়েল জুড়ে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। চরম আতঙ্কিত কণ্ঠে নেতানিয়াহু স্বীকার করেছেন ইরানের হিট স্কোয়াড সরাসরি তার নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হল যে ইসরায়েলের আকাশে মাছি উড়লেও মোসাদ খবর পায় বলে তারা বড়াই করে, সেই ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত পরিবারের ভেতরে ইরান কিভাবে মৃত্যু ফাঁদ পাতল? কয়েক মাস ধরে এই চরম লজ্জাজনক খবরটি কেন ইসরায়েলের মিলিটারি সেন্সরশিপ দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল? আর সবচেয়ে বড় কথা, যে নেতানিয়াহু সারা জীবন অন্যের বুকে ছুরি চালিয়েছেন, আজ নিজের ছেলের দিকে মৃত্যুর ছায়া ধেয়ে আসতে দেখে কেন তার বুক কাঁপছে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা তেল আবিবের ভেতরের সেই ভয়ঙ্কর রাজনৈতিক ও গোয়েন্দা ব্যর্থতার চিত্র উন্মোচন করব, যা দেখলে আপনি বুঝতে পারবেন মধ্যপ্রাচ্যের তথাকথিত পরাশক্তি ইসরায়েল আজ ভেতর থেকে কতটা অসহায় আর পঙ্গু হয়ে গেছে। চলুন আগে দেখে নেই লাইভ টিভিতে নেতানিয়াহু ঠিক কি বলে কেঁদে ভাসিয়েছেন। চ্যানেল 14-এর লাইভে তিনি চরম প্যানিক বা আতঙ্কের সাথে বলেন, এটি একটি অবিশ্বাস্য ঘটনা। ইরান আমার এক ছেলেকে টার্গেট করেছে, তারা আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে, খুন করার চেষ্টা করেছে। নেতানিয়াহু এতটাই ভীত ছিলেন যে তিনি তার স্ত্রী সারা নেতানিয়াহু এবং ছেলের জন্য অবিলম্বে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বা শিনবেত প্রোটেকশনের দাবি করেন। তিনি বলেন তার পরিবারের এই নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, বরং এটা না থাকলে ইরানের ওই কিলিং স্কোয়াড যে কোনো মুহূর্তে তাদের মিশন সফল করে ফেলবে। কিন্তু নেতানিয়াহু এটা নির্দিষ্ট করে বলেননি যে ইরানের টার্গেটে আসলে কে ছিল, তার বড় ছেলে ইয়ার নেতানিয়াহু নাকি ছোট ছেলে আবনার নেতানিয়াহু। ইরান ঠিক কীভাবে এই হত্যার ছক কষেছিল, কবে এ ঘটনা ঘটেছিল এবং কিলিং মিশনটি ঠিক কতটা অ্যাডভান্স স্টেজে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তার কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি দেননি। তবে ইসরায়েলি মিডিয়াগুলো বলছে এই খবরটি সাধারণ কোনো গুজব নয়। গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দারা চরম মিলিটারি সেন্সরশিপ বা প্রকাশনা নিষেধাজ্ঞা দিয়ে এই খবরটি গুম করে রেখেছিল, কারণ তারা জানত এই খবরটি বাইরে এলে ইসরায়েলের সাধারণ মানুষের মনে মোসাদ এবং শিনবেতের উপর থেকে শেষ বিশ্বাসটুকুও উঠে যাবে। সবাই ভাববে যে দেশের গোয়েন্দারা নিজেদের প্রধানমন্ত্রীর ছেলেকে বাঁচাতে পারে না, তারা সাধারণ মানুষকে কি ছাই নিরাপত্তা দেবে? আর ঠিক এখানেই ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সক্ষমতার এক অবিশ্বাস্য জয় লুকিয়ে আছে। একটু পেছনের দিকে তাকিয়ে দেখুন, 2026 সালের শুরুর দিকে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সাথে যে সংঘাতে জড়িয়ে ছিল, সেখানে ইসরায়েল বারবার দাবি করেছে তারা ইরানের অনেক ক্ষতি করে দিয়েছে।